আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা এবং সুস্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো আজকেও আছি আমি বাসুদ ভাই আপনাদের সাথে। বাংলাদেশি যে প্রবাসীরা আছে মালয়েশিয়ার কলিংকে কিভাবে নিতেছেন, তারা কি ভাবতেছেন কলিং নিয়ে, কলিং দেওয়ার বিষয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা, এর আগেও অনেকবার কলিং খুলেছে, বিশেষ করে 23-24 যে কলিং দেওয়া হয়েছিল সেখানে বাংলাদেশ সরকার যে ঘোষণা দিয়েছিল ৭৯,০০০ টাকায় মালয়েশিয়া যেতে পারবে বাংলাদেশ শ্রমিকেরা। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার কি করেছে, বাংলাদেশ সরকার বিভিন্ন সিন্ডিকেট এবং সরকারের মাধ্যমে সিন্ডিকেটটা হয়েছে, সিন্ডিকেট করে এক একজনের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে ৫.৫ লক্ষ টাকা। বাংলাদেশ থেকে বৈধভাবে ৫ লক্ষ শ্রমিক মালয়েশিয়ায় এসেছে, আর অবৈধভাবে এসেছে আরো ১০ লক্ষ। এই এক সিন্ডিকেট বৈধভাবে পাঠিয়েছে ৫ লক্ষ, আরেক সিন্ডিকেট একই সিন্ডিকেট আরেক ভাবে অবৈধভাবে পাঠিয়েছে আরো ১০ লক্ষ। এতে কি হচ্ছে, বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে। মালয়েশিয়ান মানুষ, বিশেষ করে মালয়েশিয়ানরা এটাকে খুবই ঘৃণা করে। তারা যে অবৈধ দেশে বসবাস করে তাদের নিয়ে ঠাট্টা মশকরা তো করেই, এছাড়াও বাংলাদেশিদের দুর্নামের শেষ নেই। যারা মালয়েশিয়ায় যারা আছেন তারাই খুব ভালো জানে যে বাংলাদেশিদের তারা কিভাবে দেখেন, তাদের কতটুকু মূল্যায়ন আছে। বিশেষ করে বাংলাদেশের পাশের দেশ মায়ানমারের এরা অবৈধ আছে, কিন্তু তাদের মূল্যায়নটা দেশে অনেক বেশি। তাদের যে লাল পাসপোর্ট, এই পাসপোর্টের জন্য তাদের আলাদা একটা মূল্য আছে। বাংলাদেশের চেয়েও অনেক নিচু মানে এটা মায়ানমার। সেই মায়ানমারের এখানে সম্মান আছে কিন্তু বাংলাদেশের সম্মান নাই। এটা আমাদের বাংলাদেশ সরকারের একটা ব্যর্থতা। বিশেষ করে কলিং এর বিষয়ে যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, মালয়েশিয়া সরকার যেমন কলিং এর সিদ্ধান্ত, মালয় সরকার যে কলিং দিতেছে এবং বাংলাদেশ সরকারও চাইতেছে যেন বাংলাদেশের শ্রমিক আরো বেশি বেশি বাংলাদেশিদের ন্যায় মালয়েশিয়া সরকার। এটা যে সরকার আসে সেই সরকারের একটা চাহিদা থাকে যে বাংলাদেশের শ্রমিকরা যাক, তারা রেমিটেন্স পাঠাক, দেশটা গড়ুক। কিন্তু এখানে বাংলাদেশের সরকারের ভিতরে একটি অন্য চিন্তা থাকে। তারা কলিং খুলে দিতে পারলেই তারা লুটপাট করতে পারবে, তারা সিন্ডিকেট করে বিভিন্ন ভাবে লুটপাট করে খাবে। এই চিন্তা থেকে সরকার প্রধানদের প্রধান টার্গেট। মালয়েশিয়া সরকারকে ধরে হাতে পায়ে ধরে যদি কলিংটা খুলতে পারে, তাহলে আমাদের দেশের যে রাজনৈতিক সরকার তারা তাদের নেতাকর্মীদের বিভিন্ন ভাবে তাদের পদায়ন করে, বিভিন্ন সিস্টেমে তাদের সিন্ডিকেট করে তাদের ব্যবসায় লাগিয়ে দিতে পারে এবং বড় আকারের একটা অঙ্ক এই সরকারও সেটা খেতে পারে। এভাবেই বাংলাদেশের ৫৩ বছর বা ৫৪ বছর এভাবেই চলতেছে। অথচ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আসতে ৫.৫ লক্ষ টাকা যে খরচ হচ্ছে, আর যখন যাদের ফ্লাইট হয়, যে সময় যারা কলিং এ আসে, বিশেষ করে কলিং এ যারা আসে মালয়েশিয়ায় আসার সময় ফ্লাইটের আগ মুহূর্তে প্রত্যেকটা শ্রমিককে শিখিয়ে দেওয়া হয়, যদি কেউ জিজ্ঞেস করে বা সাংবাদিক জিজ্ঞেস করে অথবা ইমিগ্রেশনের কোথাও যদি জিজ্ঞেস করে যে তোমাদের কত টাকা লেগেছে মালয়েশিয়ায় আসতে, তাহলে তোমরা অবশ্যই বলবা ৮০,০০০ বা ৯০,০০০। এমন টাকার অঙ্ক তাদের শিখিয়ে দেওয়া হয়। এমনকি তাদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হয়। তাদের বলা হয় তুমি যদি এই টাকার কথা যদি না বলো, যদি বেশি বলো, তাহলে কিন্তু তোমার বিদেশে যাওয়া হবে না। এইভাবে তাদেরকে বিভিন্ন ভাবে থ্রেট দেওয়া হয়। এবং এই যে ৮০,০০০ ৯০,০০০ টাকার যে খরচের বিষয়টা তারা যে তাদের থ্রেট দিয়ে বোঝায়, যদি কেউ প্রশ্ন করে সেই ক্ষেত্রে এটা বলার জন্য, তাহলে বাকি টাকা কই গেছে? অরিজিনালি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আসার জন্য খরচই হয় ৮০,০০০ থেকে ৯০,০০০, অথচ তাদের কাছ থেকে টাকা নেওয়া হয় ৫.৫ লক্ষ টাকা। আবার দেখেন যারা টুরিস্টে আসে, টুরিস্টে এসে মালয়েশিয়ায় দীর্ঘদিন অবৈধভাবে থেকে যায়, তারাও কিন্তু ৩.৫ লাখ টাকা দিয়ে আসে। টুরিস্টে কি মালয়েশিয়ায় আসতে এত টাকা লাগার কথা? কিন্তু এই যে ৩.৫ লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়ায় আসতেছে, আসার পর অবৈধভাবে তারা এখানে কাজকর্ম করে, এতে মালয়েশিয়ার সরকারের কাছে যেমন বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, এবং এই দেশে যারা বাংলাদেশি শ্রমিকদের কাজ দেয় তারা বিশেষ করে বাংলাদেশিদের আরো বেশি ঘৃণা করে। এরপরে পুলিশের হয়রানি তো আরো বিভিন্ন ভাবে আছে। ইন্দোনেশিয়ার মতো একটা দেশ, যেটা অবশ্য মালয়েশিয়ার পাশের একটি দেশ,
কিন্তু বাংলাদেশের সাথেও অনুন্নত। সেই ইন্দোনেশিয়ার বেতন যদি হয় 2000 রিঙ্গিত, আর বাংলাদেশিদের সেখানে বেতন হবে 15 থেকে 1600 রিঙ্গিত। এটা হচ্ছে বাংলাদেশের মূল্যায়ন। আমাদের দেশের সরকার, যখন যে সরকার আসে, তারা সিন্ডিকেট করে এরা লুটে পুটে খায়। তো সারা মালয়েশিয়ার যেসব শ্রমিকেরা লাগে, বাংলা টাকা 2 লক্ষ টাকা জমা দিয়ে তারপর ভিসা লাগাতে হয় প্রত্যেকটি বছরে। এরপরেও অনেকে আছে যে টাকা দিয়েছে 2 লক্ষ টাকা, ঠিক আছে, কিন্তু এরপরেও বছরের পর বছর চলে যায়, ভিসা লাগে না। দেখা গেছে এইসব যে যে এজেন্ট বা যে এজেন্সি গুলো আছে, এরা হয়তো 2 নাম্বারই করেছে, যার কারণে মালয়েশিয়া সরকার তাদেরকে তাদের যে লাইসেন্স বাতিল করে দিয়েছে, যার কারণে তারা ভিসা লাগিয়ে দিতে পারে না। কিন্তু তারপরও তারা বছরের পর বছর টাকা নিয়ে নেয়, কিন্তু ভিসা লাগায় না। এটা বাংলাদেশিদের জন্য একটা দুর্ভাগ্য যে বাংলাদেশি যেসব নেতা নেত্রীরা আসে, তারা এইভাবে সিন্ডিকেট করে এই শয়তান শ্রেণীর লোকগুলাকে বা শয়তান শ্রেণীর এজেন্ট গুলাকে নিয়োগ দিয়ে থাকে বাংলাদেশ থেকে লোক নেওয়ার জন্য। তো প্রিয় দর্শক শ্রোতা, শ্রমিক যারা মালয়েশিয়ায় কাজ করে, তাদের সাক্ষাৎকার নেব। আসেন সেই সাক্ষাৎকারটা দেখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম? আমার নাম আরামেল। আপনার গ্রামের বাড়ি? তো আমাদের গ্রাম হলো শরীয়তপুর। কোন থানা? থানা সখীপুর, শরীয়তপুরের সদর। মালয়েশিয়ায় কত বছর? মালয়েশিয়াতে গত বছর, আবার বর্তমান 3 বছর রানিং। 3 বছর রানিং, অর্থাৎ 23-এর কলিং এ। 23 বছর হচ্ছে। তো এই 23-এর কলিং এ প্রায় 3 বছর, তাই না? জি জি। তাহলে টাকা পয়সা কেমন কামাইছেন? টাকা পয়সা বলতে কিরকম বেশি সুবিধা করতে পারিনি, কারণ আমরা তো মনে করেন যে জালাল আমাকে কোম্পানি আন্ডারে বলে আনছে, আইনে দিয়ে আছে কোম্পানি বসে আনছে। তাছাড়া তোমার ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ভিসা যখন ভিসা কমপ্লিট হয়েছে, তখন দিচ্ছি তোমাকে কমিশনের ভিসা। এক কথা বলছে, হয়ে গেছে আরেক কথা। এখানে 2 নাম্বারে হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা কন্ট্রাক্ট ফার্স্টে ছিল তোমার গিয়া টাকার সংখ্যা ছিল তোমার 4,70,000 টাকা। ধরো আমার 1 মাস 1.5 মাস পরে হয়ে গেছে, আবার 1 লাখ টাকা বেড়ে গেছে। এই অবস্থা। তো যাই হোক, টাকা উঠছে আপনার? হ্যাঁ, 3-5 লাখ টাকা উঠছে। কিরকম এক জায়গায় 27 সময় কাজ করা বলে কাজ কাম বেড়েছে, আবার কাজ কাম লারে বড় বড় জায়গায় কাজ কাম করছে। এই সিস্টেম 3 বছর হয়ে যায়। এই যে 3 বছরে আপনি 5.5 লাখ টাকা উঠাইছেন, এইটাতে কি আসলে চলে বলেন? অনেক অনেক কিছু নাই, প্রতিনিয়ত শিকার। আর এই যে বাংলাদেশিদের এখানে যেভাবে মূল্যায়ন করে, সেক্ষেত্রে আপনি কি মনে করেন? যেমন ইন্ডিয়াদের যেরকম মূল্যায়ন করে, নেপালি আছে, এদের যে মূল্যায়ন করে, বাংলাদেশিদের কি এমন মূল্যায়ন করে? আচ্ছা না, এরকম তো বাংলাদেশে মূল্যায়ন করে না। এরকম মূল্যায়ন করার কথা উচিত, কারণ যখন ফার্স্টে কলিং এর লোক আনে, মানুষের বলা যে বাংলাদেশি কর্মী আনবে। আচ্ছা, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপালি, ইন্দোনেশিয়া পাশাপাশি দেশ। তো ওনার যদি 60-70,000 টাকা লাগে, তো বাংলাদেশের মানুষগুলো এত 4 লাখ 5 লাখ কেন লাগবে? আমি এই জিনিসটা বুঝতে পারছি। আমি এই কথাটাই আপনার কাছে শুনতে চাইছিলাম যে পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে, তাদের মাত্র 60,000, 70,000, 80,000 টাকায় তারা মালয়েশিয়ায় আসতে পারে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে আসতে পারে না কেন? 5.5 লাখ টাকা লাগে। হ্যাঁ, এই টাকার মান হিসাব করলে ইন্দোনেশিয়ার টাকা কিন্তু অনেক কম, অনেক কম বাংলাদেশের তুলনায়। অনেক। বাংলাদেশের 1 টাকা সমান ইন্দোনেশিয়ার টাকা সম্ভবত 34 টাকা, 34 টাকা বা তারও বেশি। এরপরে ইন্ডিয়া তো সেম, পাকিস্তানও সেম, তারা এসে এখানে ভালো কাজ পায়। সেটাই তো বলতে চাইছেন। আচ্ছা, আবারও শুনতেছি যে নতুন করে আবার মালয়েশিয়া কলিং দিবে। তো এই কলিং আসলে আপনাদের কাজকর্ম কেমন হবে? কাজ বলতে কিরকম? আমাদের বর্তমানে মানুষের অভিযোগ অনেক মেলা আছে। তা আমি মোটামুটি কলিং এর লাগিয়ে দিতে পারি। যারা মানুষের প্রবাসী অসহায় আছে, যারা কাগজপত্র ছাড়া, ওনাকে সুযোগ দিলে ভালো হতো। বিশাল সুযোগ দিলে তারা ঠিকঠাক মতো কাজ কাম করতে পারতো। গেল এটা মানে বর্তমানে লোক তো আছে, অনেকগুলো লোকই যাতায়াত ভিসা ছাড়া। হ্যাঁ, তারপরে কলিং এর লোক আনে মানুষের। যখন তারা ফ্যাক্টরিতে যারা কাগজ আনে, তারা যদি ফ্যাক্টরিতে কাজ কাম করলে ওরা বাইরে করে দিবে। কারণ কোম্পানির লোক তো বাইরের লোক লাগবে না, অবশ্যই বাইরে করে দিবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই সমস্যা, মানে ফ্রি ভিসা যারা আছে তাদের বের করে দিবে কোম্পানি। কারণ কোম্পানির লোক যদি তোমার যদি একটা
কোম্পানি, যেমন এর ভিতরে আপনি আছেন, আপনি ফ্যাক্টরি ভিসা আমি আছি, আসতে চাইছেন ওইটাই, আমি আছি। আপনাকে ধোকা দিয়ে দেওয়া হয়েছে কনেক্টেশন, হ্যাঁ, ওটা তো অর্থাৎ আপনি ফ্যাক্টরিতে আর থাকতে পারবেন না। হ্যাঁ সেটাই। তাছাড়া মনে করেন আমি তো আছি এরকম, আমার তো মানুষ অনেকেই আছে, আমি তো একা না, আমার তো মানুষ অনেক। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সাক্ষাৎকারটি দেখলেন, তো আমি বলবো আপনারা কেউ কখনো মালয়েশিয়ায় আসার চেষ্টা করবেন না। যদি সম্ভব হয় আপনারা আরব দেশগুলোতে যান, সেখানে অনেক শান্তিতে কাজ করতে পারবেন, ওখানে এর চেয়ে অনেক মূল্যায়িত হবেন।